যে জায়গাটায় তার মানে পর্দাহীনতা আছে অথবা তার উলঙ্গপনা আছে, অশ্লীলতা আছে, বিহায়াপনা আছে, এই জাতীয় জায়গাগুলো আমরা পছন্দ করি না, যার কারণে এগুলোকে আমরা প্রমোট করি না। জামায়াত ইসলামী আমাদের মনে পড়বে ৮০ দশকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে এই বিএনপির সঙ্গে যে জোট ছিল সেখান থেকে বেরিয়ে এসে এরশাদের আওতায় একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কাজেই এটা জামায়াত ইসলামী অনেক আগে থেকেই রাজনীতিতে চলে এসছে, এবং ব্যাপারটা হচ্ছে যে জামায়াত ইসলামীকেও রাজনীতির বাইরে নিয়ে যাবার পক্ষপাতে কিন্তু আমি নই। আমরা বলতে চাচ্ছি যে সকলকেই আপনি রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশে কি একটা ঘটনা ঘটেছে যে একটা সরকারের পতন হয়েছে, সেই সরকারের একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, 300 জন এমপি পালিয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের তো কোনো অফিস খোলার লোক নাই এই পর্যন্ত। এখন যেটা খুলছে সেটাই আমি বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগ সমঝোতার রাজনীতি হয়েছে। দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের কথা বলা হচ্ছে। সংসদে তর্ক বিতর্ক বহুমত থাকবে, আবার বলা হচ্ছে জাতীয় স্বার্থে সবাই এক থাকবে। ক্ষমতাসীন দল, বিরোধী দল, নতুন রাজনৈতিক শক্তি সবাই বলছে ভবিষ্যৎ নির্মাণের কথা। প্রশ্ন হলো, এই ঐকমত্য কি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব রাজনীতিতেও তার প্রতিফলন দেখা যাবে? গত শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে উঠে এসেছে রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেমন জাতীয় স্বার্থে সংসদে বহুমত ও বিতর্কের পাশাপাশি ঐকমত্যের উপর জোর দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমান ডাক দিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তনের শপথ নেয়ার। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন তারা গতানুগতিক বিরোধী দল হতে চান না, বরং সরকারের ভালো কাজে সমর্থন এবং ভুল পদক্ষেপে গঠনমূলক সমালোচনা করে সংসদকে একটি 2 চাকার বাহন হিসেবে সচল রাখতে চান। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা, জাতীয় স্বার্থে সবাই কি সত্যিই এক, নাকি এখানেও আছে রাজনীতির পুরনো বিভাজন? দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতীয় স্বার্থে আমরা সবাই ঐকমত্যে থাকব। এই সদিচ্ছা কি কেবল তাত্ত্বিক, নাকি বিতর্কিত ইস্যুগুলোতেও বড় রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসতে প্রস্তুত? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আপনি যেই প্রসঙ্গটি সামনে আনলেন যে জাতীয় স্বার্থে সবাইকে এক, জাতীয় স্বার্থ সবাই, এই সবাই মানে কি? যে নির্বাচনটি হলো, এখানে কি সবাই অংশগ্রহণ করেছে? সেখানেই তো সবচেয়ে প্রথমেই তো একটি ধাক্কা। সবাই তো এক থাকে না। যেমন আওয়ামী লীগের 15 বছরে সবাই এক ছিল না, তখন বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগ বাইরে রেখেছিল নির্বাচনের। আমিডামি নির্বাচন, একক নির্বাচন, রাতের বেলা নির্বাচনে। তো সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন যে সরকারের যে আমলে যে নির্বাচনটি হলো সেটা অন্তর্ভুক্তমূলক হয়নি। সেখানে আওয়ামী লীগ ও সমমনারা অনুপস্থিত আছে। এখানে তর্ক উঠতে পারে যে 24-এর গণ অভ্যুত্থানের হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে কি করে নির্বাচনে নিয়ে আসবার কথা হচ্ছে। এটা তো অনেক পুরনো তর্ক এবং এটা অব্যাহত থাকবে, কারণ যে সকলেই হত্যার সঙ্গে জড়িত নয়। এবং অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ডানপন্থাকে এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিয়ে নির্বাচনে একটি বড় শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। তো সেই ক্ষেত্রে জাতীয় স্বার্থে সবাই কি এক, এই কথার মধ্যেই কিন্তু অনেক শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আসলে সকলকে এক ছাতার নিচে আনার ক্ষেত্রে সরকারেরই অনিচ্ছা আমরা লক্ষ্য করেছি। আর যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তারা তো বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনের মাঠে অনুপস্থিত থাকলে তাদের তো সুবিধা, এবং সেই কারণে তারা কথা বলেনি। এবং বিএনপি এবং জামাত তো এক সময়ে একসাথে তারা রাজনীতি করেছে, ঐক্য ছিল তাদের। কাজেই তারা তো মোটামুটি আমরাও মামুরার মতো একটা অবস্থানে ছিল।
কিন্তু যতই নির্বাচন ঘনিয়েছে আমরা দেখলাম যে তারা প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে এবং বিএনপি মধ্য উদার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি রাজনৈতিক দলের যে ভূমিকা, সেই ভূমিকাতে অবতীর্ণ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই ক্ষেত্রে দেশের ঐতিহ্য, ইতিহাস ইত্যাদি অনেক কিছুর দায়ভার নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করে। মানুষ তাদেরকে একটু ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এবং সরকারের সদিচ্ছার ঘাটতি ছিল। এটা আমি যদি প্রশ্ন রাখতে চাই যে সরকারের সদিচ্ছার ঘাটতি নাকি আওয়ামী লীগের অতীতের ইতিহাস, কোনটি আসলে তাকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছে? দেখুন, আওয়ামী লীগের অতীতের ইতিহাস মানে কি খুব নিকট অতীতের ইতিহাস। 24-এর যেই ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই বিতর্কিত এবং অবশ্যই অপরাধের সঙ্গে জড়িত তাদের নেতৃবৃন্দ। কিন্তু যেই দলটি আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ তার নেতৃত্ব দানকারী দল, তাকে আসলে আপনি নির্বাচনে অপাঙ্ক্তীয় ঘোষণা করে দেবেন এবং সেটা সরকারের পক্ষে, এটার খুব বেশি যুক্তি আসলে থাকে না। কারণ যেই ঘটনাটি ঘটেছে সেটা একমাত্রার এবং তার সাথে যে অপরাধের যে বিচার, আপনি যেই উদাহরণটি আমি দিতে পছন্দ করি যে আপনার 4 ভাই, সেই ভাইয়ের কেউ একজন হত্যা করেছে, কেউ একজন চুরি করেছে, কেউ একজন রাহাজানি করেছে, কিন্তু তার জন্য চুরি, ডাকাতি, রাহাজানির বিচারের সাথে আপনি তাকে পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারেন না। তো সেইভাবেই আমরা যদি নৈতিকভাবে বিবেচনা করি, হত্যাকারীর আসলে যেইভাবে জামায়াতে ইসলামীকে আপনারা নির্বাচনে আসতে দিয়েছেন, সরকার যেভাবে জামায়াতে ইসলামীকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রধান বিরোধী দল হিসেবে দেখেছে, কারণ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তারা যখন এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, কাজেই আওয়ামী লীগও তাদের যে কৃতকর্ম সেইগুলা যদি যারা বিচারের আওতায় আসবে তাদেরকে বিচারের আওতায় এনে অন্যদেরকে অবশ্যই নির্বাচনে আহ্বান করতে হবে। আমার পয়েন্টটা হচ্ছে এমনটি ঘটেছে যে সময়ের ব্যবধানে যে অতীত ইতিহাস সেটি অনেকটাই আবছা হয়ে গেছে। না, জামাত তো মাত্র 6-7 বছর রাজনীতির বাইরে ছিল। সেটা জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তারপরে আবার সকল রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করবার সুযোগ দেন। জামায়াতে ইসলামী আমাদের মনে পড়বে 80 দশকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে এই বিএনপির সঙ্গে যে জোট ছিল সেখান থেকে বেরিয়ে এসে এরশাদের আওতায় একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কাজেই এটা জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই রাজনীতিতে চলে এসছে এবং ব্যাপারটা হচ্ছে যে জামায়াতে ইসলামীকেও রাজনীতির বাইরে নিয়ে যাবার পক্ষপাতে কিন্তু আমি নই। আমরা বলতে চাচ্ছি যে সকলকেই আপনি রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং জামায়াতে ইসলামী তাদের যে অপরাধ, তাদের যে কৃতকর্ম, সেটার ব্যাখ্যা তারা তাদের মতো করে দেবার চেষ্টা করেছে বা সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। আগামীতেও তাদেরকে সে ব্যাখ্যা দিতে হবে, যেমনটি দিতে হবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। কিন্তু আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু নিজেদের মধ্যে অনুতাপ আমরা দেখতে পাইনি। তারা সেই আগের মতো হাম্বিতাম্বি করে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। সেই জন্যে নির্বাচনে তাদেরকে লাল কার্ড দিত জনগণ। সেটা তো যেমন জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, আপনি নির্বাচনে আসতে দিতেন। স্বৈরাচারী এরশাদের যে দল, সেটা কিন্তু এবার নির্বাচনে সম্ভবত 277টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, একজনও জয়লাভ করেনি। কাজেই জনগণের রায় তো একটি খুব বড় বিষয়, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেই জামাতে ইসলামী পুরো দেশের বিরুদ্ধে দাঁড়ালো, তারা কিন্তু এবার 77টি আসনে তাদের যে ইতিহাস, গত 70 বছরের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বিজয় এবার লাভ করেছে। তো সেই জন্যে সরকারি পৃষ্ঠপোষকতা যেরকম ছিল, এটাও তো ঠিক, তাদের রাজনীতিরও অনেক বেশি ইতিবাচক ভূমিকা ছিল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে লাভবান হলো কোন দল? অবশ্যই জামায়াতে ইসলামী এবং এনসিপি। কারণ আপনি দেখুন যে বিএনপির যে প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই দল যখন আপনার নির্বাচনে অনুপস্থিত, তাহলে প্রধান হয়ে উঠলো জামায়াতে ইসলামী। আগামীতেই তো দেখা যাবে, কারণ এই আওয়ামী লীগকে তো চিরতরে আপনি নিষিদ্ধ করতে পারবেন না, তাদেরকে তো রাজনীতিতে আপনার রিকনসিলিয়েশন করতে হবে। তখন দেখা যাবে জামায়াতে ইসলামীর ভোট কিরকম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে আমার প্রাসঙ্গিক বিষয়ে তো প্রশ্ন আছেই, যেখানে মাহবুব আজিজ শেষ করেছে একটু আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আসলে ইতিহাসের দায় থাকা সত্ত্বেও একটা সময় কি রাজনীতিতে সেই দলটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে? জি, ধন্যবাদ আপনাকে, মাহবুব আজিজ ভাইকে ধন্যবাদ। ভাই চমৎকার বলেন, সবার সব বলা সবার পছন্দ হবে না, এটাও স্বাভাবিক। ভাইয়েরটাও আমার সব পছন্দ না হতে পারে, আমারটাও ভাইয়ের পছন্দ না হতে পারে, তারপরেও সবাইকে বলতে হবে, বলতে দিতে হবে, এটাই গণতন্ত্র। তো আমি বলতে চাই যে দিন সব তো একরকম যায় না,
একদিক থেকেই সবসময় বাতাস প্রবাহিত হয় না, বাতাসটা চেঞ্জ হয়। তো ইতিহাসের বাক পরিবর্তন হয়, সেই বাক পরিবর্তনে অনেক কিছুর জন্ম নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ফ্যাসিবাদের যে প্রতিষ্ঠা হয়েছে, বাকশাল থেকে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল, সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে এই আমি ডামি নিশিরাতের নির্বাচন, বিগত পরপর 3টা নির্বাচন এবং সর্বশেষ এসে জনগণের উপর মানে সরকারি বাহিনী দিয়ে গুলি করে মানুষ হত্যার মাধ্যম দিয়ে, ছাত্র হত্যা, গণহত্যা, এগুলোর মাধ্যম দিয়ে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ দমে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু এদেশের মানুষরা জেগে উঠেছে, বিশেষ করে ছাত্র সমাজ এবং যারা সাধারণ মানুষ, তারা তার প্রতিবাদ করেছে। ভাই যেখান থেকে শেষ করছিলেন, আমি সেখান দিয়েই শুরু করতে চাই আপনার প্রশ্ন মোতাবেক, যে এই ইয়েতে এই 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 নির্বাচনে কারা বেশি মানে সুবিধা পেয়েছে? আমি মনে করি সবচেয়ে কম সুবিধা পেয়েছে জামাত এবং এনসিপি। কারণ কিভাবে, এটা আমি বলছি। আপনি যদি এই অভ্যুত্থানটাকে যদি বিশ্লেষণ করেন, এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী থেকে শুরু করে এই অভ্যুত্থানকে ধারণ করা, এই অভ্যুত্থানকে সফল করার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এনসিপি জামাত। যদিও এনসিপি নামে তখন দল ছিল না, কিন্তু যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সম্মুখ সমরে ছিল, এবং জামাত ইসলামী এবং তার সহযোগী যারা আছেন তারা কিন্তু সেখানে ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তীতে যে রাজনীতিটা হয়েছে, সেই রাজনীতিতে পজিটিভ দ্বারার নতুন বাংলাদেশ গড়ার যে রাজনীতি, সেখানে তারা ভূমিকা রেখেছে। যদিও এই ক্ষেত্রে বিএনপির অনেক ধরনের প্রশ্ন ছিল, এবং বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তাদের অনেকের বক্তব্য ছিল যে এটা ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের কোনো অংশগ্রহণ নেই, আমরা এর সাথে নেই, এরকম বহু ধরনের বক্তব্য ছিল। আমি ওই জায়গাতে যেতে চাই না। তাহলে যাদের রক্তের বিনিময়ে, যাদের নেতৃত্বে একটা সফল অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো দেশ, সেই হিসেবে তারাই তো ক্ষমতায় আসার কথা ছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। এই জায়গায় সবচেয়ে জামাত এবং আসতে দেওয়া হয় নাই বলতে, যেটা আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারির দিন রাত্রে যে 8টা পর্যন্ত মিডিয়াগুলো যে নিউজগুলো দেখাইতেছিল, এটা এক পর্যায়ে যে নির্বাচন কমিশন এই নিউজগুলোকে কি করে দেয়, শাটডাউন করে দেয়, এটাকে ডিলে করে দেয়, এটাকে একটা জায়গায় নিয়ে এখানে একটা ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে যায়, নিয়ে যে এখানে মানে অনেকে ইঞ্জিনিয়ারিং করে জামায়াত ইতিহাস সেরা ফলাফল অর্জন করেছে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর প্রমাণগুলো তো এক একজনের কাছে এক এক রকম ভাবে উপস্থাপিত হবে। যেরকম আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমি মানে নির্বাচন কমিশনের কাছে যেও রাত 12টা 58 মিনিটে যেও আমি কোনো প্রতিকার পাইনি, কিন্তু আমি ঠিকই এখন আমাকে আদালতে যেতে হলো। তাহলে এই যে অনিয়মগুলো আছে, এই অনিয়মগুলোকে তো আপনাকে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিহাস তো কাউকেই ক্ষমা করে না। আপনি ভাই নিজেও স্বীকার করেছেন যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন। আচ্ছা, আমি যদি বলতেই চাই, বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশে কি একটা ঘটনা ঘটেছে যে একটা সরকারের পতন হয়েছে, সেই সরকারের একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, 300 জন এমপি পালিয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের তো কোনো অফিস খোলার লোক নাই এই পর্যন্ত। এখন যেটা খুলছে সেটাই আমি বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগ সমঝোতার রাজনীতি হয়েছে, নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ডাইরেক্ট ইলেকশন না করলেও বিএনপির সাথে ইলেকশনে অংশগ্রহণ করে এই অফিস খোলা এবং তাদের রাজনীতিতে ফিরে আসার জন্য যে প্রতিশ্রুতিতে তাদের ইন্টারনাল অলিখিত আছে, সেটার মাধ্যম দিয়ে মূলত এই অফিসগুলো খুলছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার নির্বাচনী এলাকায় এটা বলেছিলেন যে আমরা আসলে এই যে মানে মামলা, এগুলো আমরা আওয়ামী লীগের উপরে সমস্ত মামলাগুলোকে আমরা কি করবো, তুলে নিব। না না, জামাত বরঞ্চ বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের সব দায় দায়িত্ব নিয়ে নেওয়া হবে। না না, জামাতের আমির যেটা বলেছিলেন, একবারে শুরুতেই বলেছিলেন, তিনি বলেছিলেন যে জামাত ইসলামী যারা অভিযুক্ত না, যারা অপরাধ করে না, এরকম লোকদের পরে কোনো জুলুম নির্যাতন হোক এবং মামলা হোক, এটা পছন্দ করে না। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সংশ্লিষ্ট ব্যক্তি মামলা করলে দল হিসেবে জামাত তাকে সহযোগিতা করবে। কাজেই জামাত সবসময় অপরাধী গোষ্ঠীর বিচার চেয়েছে, অপরাধীর বিচার চেয়েছে। জামাত নিরপরাধ মানুষের মামলা বাণিজ্য এবং তাদের উপর জুলুম নির্যাতন, এগুলো কখনোই জামাত
আগেও চায় নাই, এখনো চায় না, ভবিষ্যতেও চাবে না, কারণ জামাত একটা আদর্শিক রাজনীতির জায়গায় আছে। কিন্তু জামায়াতে ইসলামীর 71 ফলাফল অর্জনের পেছনে আওয়ামী লীগের অনুপস্থিতি কি আসলে কাজ করেনি? আমি মনে করি না, যে বরঞ্চ আওয়ামী লীগ যদি থাকতো তাহলে জামাত আরো ভালো করতো। কিভাবে এই হিসেবে ভালো করতো যে বিএনপি যে আওয়ামী লীগের ভোটগুলো একচাটিয়া পেয়ে গেছে, তার বড় প্রমাণ হচ্ছে যে কোনোদিন কেউ স্বপ্ন বিশ্বাস করে না গোপালগঞ্জের মতন জায়গায় 3টা সিটই বিএনপি পেয়েছে। তো এটা কিভাবে সম্ভব, যেখানে যেহেতু একটা লোক ধানের শীষের মিছিল করার মতন লোক খুঁজে পাওয়া যায় না, তাহলে এখানে আওয়ামী লীগের লোকেরাই কিন্তু তাদেরকে এই বিজয়ের সুযোগ করে দিয়েছে। তাহলে যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করতো তাহলে মানে এখানে ধানের শীষ বা বিএনপি অনেক কম সিট পাওয়ার সুযোগ থাকতো। সেখানে জামাত যে জায়গাগুলোতে হেরেছে 5,000, 2,000, 1,000, 10,000, 20,000 এই ভোটের অঙ্কগুলোতে জামাত অনেক বেশি এগিয়ে যেতে পারতো। ভিন্ন বার্তা দেয় ডক্টর আব্দুল মান্নান। বলা হচ্ছে যে যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, আর ভোট ভাগ হয়ে যাবার ফলেই কিন্তু জামায়াত জয়লাভ করেছে, এমনটি বলছেন নির্বাচনী বিশ্লেষকরা। কি বলবেন? না, এটা একটা কারণ হতে পারে, কিন্তু মূল কারণ কিন্তু এটা না। এটা একটা কারণ হতে পারে, কিন্তু একটা জয় পরাজয়ের সাথে শুধু কিন্তু একটা কারণই মানে কাজ করে না, সেখানে অনেকগুলো কারণই কাজ করে। অনেক জায়গায় তো এরকম হয়েছে, বিদ্রোহী 2 প্রার্থী মিলে বিএনপি এবং বিএনপির বিদ্রোহী 2 প্রার্থী মিলে যা পেয়েছে জামাত তার চেয়ে অনেক বেশি পেয়েছে। এবং আপনি যদি ভোটের রেশিওটা হিসাব করেন, টোটাল ভোটের রেশিও সিট বাদ দিয়ে, তাহলে টোটাল ভোটের রেশিওতে কিন্তু জামাত গ্রাম অঞ্চলের চেয়ে শহরে আরও ভালো করেছে এবং ঢাকা সিটিতে অনেক বেশি ভালো করেছে ভোটের রেশিওতে, সিট কম পাইল। তাহলে জনগণের যে আস্থা অর্জন করতে পেরেছে জামাত তার আদর্শিক রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে 5ই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের, এই জন্য ডাক্তার শফিকুর রহমানকে মানবতার ফেরি বলা হয়। যখনই নৌকাডুবি হয়েছে, যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে, যখনই বন্যা হয়েছে, যখনই আগুন লেগেছে, ডাক্তার শফিকুর রহমান কিন্তু চলে গিয়েছেন এবং সেখানে তিনি দল দেখেন নাই, তিনি ধর্ম দেখেন নাই, সব কিছুকে উপেক্ষা করে তিনি মানুষের কাছে চলে গিয়েছেন এবং পুরা দল এবং দলের নেতৃবৃন্দকে সেভাবেই তিনি গড়ে তুলে সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস দিয়ে আমরা কিন্তু জনগণের কাছে চলে গেছি। জনগণের ভালোবাসায় আমরা কিন্তু এটা শিখতে হয়েছি। এটা জনগণ এমনি দেয় নাই। আমাদের সম্পর্কে যত কথাই বলা হয় এটা জনগণ জানে, আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের বিহেভিয়ার জনগণের কাছে সুস্পষ্ট। আমি মনে করি এটার মাধ্যম দিয়ে জনগণ আমাদেরকে পছন্দ করেছে, আমাদের আদর্শকে গ্রহণ করেছে এবং যদি নির্বাচনে এই জাতীয় কোনো নেগোসিয়েশন না হতো, নির্বাচন কমিশন একদিকে জামায়াতে ইসলামী আমরা যেমনটি জানি বিগত সময় থেকে অনেকদিন ধরেই সেটি হচ্ছে কট্টর ইসলামপন্থী দল, কিন্তু নির্বাচনের ঠিক আগে ভারতীয় গণমাধ্যমে কিন্তু জামায়াতের আমিরই বললেন যে জামায়াত ইসলামী এখন উদারপন্থী মধ্যপন্থা ইসলামিক দল। আসলে কোন আদর্শ কট্টরপন্থী এটা আপনারা বলতে পারেন, এটা আপনার বলার অধিকার আছে, কিন্তু জামাত ইসলামী সবসময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, সংসদে প্রতিনিধিত্ব করেছে। তাহলে নির্বাচনমুখী একটি দল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। অন্যান্য দল কিন্তু তারা সবাই কিন্তু নির্বাচনমুখী ছিল না এক সময়, কিন্তু জামাত ইসলামী কিন্তু গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে এখানে এসেছে। জামাত ইসলামী কট্টরপন্থা, জঙ্গিবাদ, মৌলবাদ বলতে যেগুলো সাধারণত বোঝানো হয় সেগুলোর সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই। বরঞ্চ জামাত ইসলামী এই দেশের রাজনীতি করে, এই দেশের মাটি, মানুষ, এদেশের কৃষ্টি কালচারকে ওন করেই রাজনীতি করে। কাজে সেই জায়গা থেকে জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করেছে যে না, জামাত ইসলামের মাধ্যম দিয়ে এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত হবে, এই দেশে মাদক মুক্ত হবে, এই দেশে চাঁদাবাজ মুক্ত হবে, এই দেশের মানুষরা সুন্দর করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। কারণ দুর্নীতি হচ্ছে আমাদের ক্যান্সার, মাদক হচ্ছে আমাদের ক্যান্সার, তারপরে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আমাদের একটা মহা ডাকাতি। এই যে লুটপাটের রাজনীতির সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই। জামাতের 2 জন মন্ত্রী ছিলেন এক সময়, তারা 2-3টা মন্ত্রণালয়ের সাথে তাদের সম্পর্ক ছিল। সেখানে কোনো জামায়াতের যে অবস্থান সেটি আসলে উদারপন্থী কিংবা প্রগতিশীল রাজনীতির সাথে সাংঘর্ষিক। নারীর মর্যাদা ঠিক রেখে সব কিছুর ব্যাপারে, নারীদের ব্যাপারে জামাতের উদারতা রয়েছে, ইসলামেরও উদারতা রয়েছে এবং এই নির্বাচনে জামাত ইসলামীর সবচেয়ে নারী ভোটটা বেশি পেয়েছে পুরুষের চেয়ে। এই জায়গাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি বারবার বলতে থাকেন যে নারীদের নিয়ে জামাতের যে অবস্থা, আমি একটু বিশ্লেষকের মন্তব্য নিতে চাই। মাহবুব আজিজ, এবারের নির্বাচনে জামায়াত নারীদের ভোট সবচেয়ে বেশি পেয়েছে। ছোট্ট আরেকটু কথা আমি একটু বলে দিতে চাই ভাইয়ের, একটা 20 সেকেন্ড। সেটা হচ্ছে দেখেন যে
যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, খুন মানে ফাঁসির আসামি হয়েছেন, যারা গণতন্ত্র হত্যা করেছেন, যারা বাংলাদেশের মানে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছেন, তাদেরকে এত দ্রুত আমাদের তাদের জন্য মায়া কান্না, এবং তারা যাওয়ার পরে একটা এই মায়া কান্নার বিষয়ে বক্তব্য নিতে চাই, কোনো প্রকার মাহবুব আজিজ। একটা মানে নিজেদের পক্ষে ধন্যবাদ কোনো জানাচ্ছি। আমি একটু কথা বলি। অনুতপ্ততাও তাদের হয় না। একটু কথা বলতে দেন, খালি তো শুনলে হবে না। যেটা হলো যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে জামায়াতে ইসলামী উনি বললেন যে আচার আচরণ, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস, এবং সেই জিনিসগুলো মানুষ অত্যন্ত পছন্দ করেছেন। হ্যাঁ, তাদের আচার আচরণ, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস তো আমরা 71 সালেও দেখেছি। যেইভাবে 14ই ডিসেম্বর মানুষের ঘরে ঘরে গিয়ে দেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে তারা হত্যা করেছে, তাদের ছাত্র সংগঠন, যে ছাত্র সংঘ, যে মন্ত্রীর কথা বললেন সেই মন্ত্রী তখন ওই ছাত্র সংঘের প্রধান ছিলেন, এই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। কাজেই তাদের আচার আচরণের সম্পর্কে বাংলাদেশের মানুষ অবগত, এবং অবগত বলেই তারা সর্বশেষ গ্রাহ্য নির্বাচন পর্যন্ত তারা নিজেরা যখন ভোট করেছে সর্বোচ্চ 3টি আসন পেয়েছে একক ভোটে। একবার পেয়েছে 18টি, এবং বিএনপির সঙ্গে যখন জোট করেছে তখনই তারা 18টির বেশি তারা কখনোই আসন পায়নি। সেই আসন কি করে 70-77-এ উঠে গেল? তারা বলছেন যে তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। 16ই জুলাই যখন বেগম রোকেয়া হল থেকে মিছিল বেরোলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই মিছিল কি ছিল জামায়াতের নেতৃত্বে? এই মিছিল কি ছিল শিবিরের নেতৃত্বে? শিবির এবং জামাত কবে কণ্ঠে গান নিয়েছিল মুক্তির মন্দিরে সোপানো তলে? কবে তাদের কণ্ঠে গান শুনেছিলাম ধনধান্যে পুষ্পে ভরা? এ তো গান গাওয়া তো শিরক করা। এই নারী এবং পুরুষ একসাথে মধ্যরাতে হাঁটাহাঁটি করবে, এটা তো শিরক, তাদের ধর্মে নিষিদ্ধ। এবং আপনি বলুন যে নারীদের যে পোশাক নিয়ে বিতর্ক, তাদের দলের নারী শীর্ষ নেতৃত্বে থাকবে না, এটা তো আল জাজিরায় ইন্টারভিউতে তাদের জামায়াতের আমির বলে বসলেন। নারীদের বেশি আমরা ভোট পাওয়ার এখনো পেছনে কি বলছি। কারণ? এখনো বলছেন। কাজেই সেই মিছিল শিবিরের ছিল না, সেই মিছিল এনসিপির কিংবা জামাতের ছিল না, সেই মিছিল ছিল এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের মিছিল। তারা সেটা হাইজ্যাক করেছে, এবং তারা হাইজ্যাক করবার পর আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক হয়েছে। আমি একটু বলি, উনি তো বললেন দেন, আমাকে একটু বলতে দেন বিষয়টা। আমি হাইজ্যাক কোথায় করেছেন আমি পরিষ্কার করে বলছি। তারা হাইজ্যাক করেছেন তারা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় এলো, দায়িত্বে এলো, এই সরকারের প্রধান এজেন্ডাই ছিল এই সাম্প্রদায়িক শক্তিকে। আমি 1 মিনিট একটু শুনে আসি। আমি একটু শেষ করি ব্যাপার। আমি আবারও ফিরবো আপনার না, এটা তো বলতে হবে। এই এজেন্ডা আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের এই যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে উঠে যায়। মুক্তিযুদ্ধের 70টা জায়গায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানের জায়গায় লেখা হয় হানাদার বাহিনী, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়, আপনার স্থাপত্য ভাঙা হয়, বলা হয় মুজিব হচ্ছে একটা কাল্ট। এবং এই যে 15ই আগস্টের যেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দ আপনি শুনেছেন গত এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ওটা খুন নয়। 8 বছরের রাসেল যে খুন হলো ওটা খুন নয়। আপনি সকল খুনকে খুন বলবেন, আপনি 15ই আগস্ট তাহলে কি? ভাই থামুক, তারপরে আমি থামলাম। হ্যাঁ, না, থ্যাংক ইউ। দেখেন, 71 সাল নিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়। জামাতের স্ট্যান্ড ক্লিয়ার ছিল, কিন্তু হত্যা, খুন, ধর্ষণের সাথে জামাতের কোনো ন্যূনতম সম্পর্ক ছিল না। বাংলাদেশের আদালত, সর্বোচ্চ আদালত থেকে এটিএম আজহারুল ইসলাম, যাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, তার রায়ের মাধ্যম দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামের কোনো নেতৃত্ব 71 সালে কোনো প্রকার অন্যায় কাজের সাথে যুক্ত ছিল। আমি এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মাহবুব আজিজ আপনার কাছ থেকে নেব। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমি আপনাদের আচ্ছা, ওকে, আমাকে দিবেন, তারপরে গণতন্ত্রের এই প্রজেক্টে বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনি বলছিলেন জামায়াত ইসলামীর ইতিহাসের দায়ের বিষয়ে, কিন্তু ডক্টর আব্দুল মান্নান মাত্র বলেছে যে 71-এ জামায়াত ইসলামীর কোনো বিতর্কিত ভূমিকা ছিল না। কি বলবেন? আচ্ছা, ওনারা কি বলবেন যে বিতর্কিত ভূমিকা ছিল? এবং সেই জায়গাটা তো পরিষ্কার। আপনার যে 16ই ডিসেম্বর 1971 সালের যে আত্মসমর্পণের দলিল, সেখানে কি লেখা আছে? পাকিস্তানি আর্মি, নেভি এবং বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স কারা? সিভিল আর্ম ফোর্স এই জামাতে ইসলামী, এই ছাত্র সংঘ, শিবির, তারাই।
এবং এটা তো পরিষ্কার, এটা তো আপনার 71 সালের যত আপনার পত্রিকা আছে, দৈনিক সংগ্রাম আপনি বলুন, গোলাম আজম সমানে মিটিং করতেছেন, সেগুলো ছবি আছে, এগুলো তো ইতিহাসের আকর গ্রন্থ। যেই মুক্তিযুদ্ধের দলিলপত্র বলা হয় না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আমরা শুনতে শুনতে আমাদের কান পচে গেল যে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান, সে আওয়ামী বয়ান থেকে দেশ থেকে বের করে নিয়ে আসবে আমাদের উপদেষ্টাবৃন্দ। সেই আওয়ামী বয়ান কোথায়? আসলে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নেই, আছে বিএনপি বয়ান, এবং সেটা বরেণ্য হাসান হাফিজুর রহমান সম্পাদিত 15 খণ্ডের মুক্তিযুদ্ধের দলিলপত্র। জিয়াউর রহমানের সময় এটার কাজ শুরু হয় এবং 79 সাল থেকে 83 সাল পর্যন্ত কাজ চলে, এবং সেইখানে যে একদম আকর গ্রন্থে প্রত্যেকে নিখুঁতভাবে লেখা আছে কি হয়েছে, কার কি ভূমিকা। সেখানে 8ম খণ্ডে সকল জামাতে ইসলামীর কর্মকাণ্ড লেখা আছে। এটা তো এখানে ইতিহাস বিকৃতি করার কিছু নাই, এবং যেহেতু তাদের এই ইতিহাসে তাদের ভয়, এই জন্য তাদের 32 নম্বর ভাঙতে হয়, কারণ সেখানে গুলির দাগ ছিল, সেখানে রক্তের দাগ ছিল। এখন বলা হয় এটা কয় টাকা দামের বাড়ি ভাঙছে, এই অমূল্য গুলির দাগ, এইটাই হচ্ছে সেই জখম। 32 নম্বর ভাঙার পেছনে কি জামায়াত ইসলামী দায়ী? উগ্রবাদী রাজনীতি দায়ী, এবং অবশ্যই জামাত ইসলামী সম্পর্ক আছে। এটা আসলো কোত্থেকে? আকাশ থেকে পড়েছে নাকি? আপনি এই বুলডোজার পকেটে করে নিয়ে যাওয়া যায়? এই বুলডোজার কি এই মানুষজন তার পকেট করে নিয়ে গিয়ে ওখানে ভেঙেছে? আপনি একটা দেশের সরকার কতখানি পারে তার প্রমাণ তো নির্বাচন। যখন সরকারের একটা এক্সিট দরকার ছিল, এইটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হলো কেন? সরকার চেয়েছে বলে। তাহলে সরকার চেয়েছে বলেই 32 নম্বর ভেঙেছে, সরকার চেয়েছে বলে ভাস্কর্যগুলো ভেঙেছে, সরকার চেয়েছে বলে শিল্পকলায় পুলিশি পাহারায় আর্মির পাহারা দিতে হয়েছে, নাটক বন্ধ হয়েছে, জেলায় জেলায় গান বাজনা বন্ধ হয়েছে। মানে এই সকল কিছুর পেছনে জামায়াত ইসলামী? সকল কিছুর পেছনে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি আছে, যার নেতৃত্বে জামায়াত ইসলামী। আমি একটু বলে নেই, শেষ করে নেই, কারণ হচ্ছে সকল বললে তো একটা ইয়েতে চলে আসবে। আপনি তাদের কাজকর্মগুলো দেখুন, যে তারা যে বলল আমরা মাদক এবং চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করব। দুর্নীতিকে খালি আর্থিক দুর্নীতি, সাংস্কৃতিক দুর্নীতি হয় না। গত 50 বছরে জামায়াতে ইসলামী কোন নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনি বলুন তো? নারী সংস্কার কমিটির যেই কমিশন রিপোর্টটি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাম্প্রদায়িক আস্ফালন আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কি জামায়াতে ইসলামীর সায় ছিল না? জামাতের আমির বলেননি যে নারী হচ্ছে যে তাদেরকে সরকারকে জঠরে, সন্তানকে জঠরে নিতে হয় এবং দুগ্ধ পান করাতে হয়, তাদেরকে পক্ষে এরকম নেতৃত্বে? অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে মাহবুব আজিজ, আমি উত্তর নিয়ে আবার আপনার কাছে ফিরছি। ডক্টর আব্দুল মান্নান, আমি নতুন করে প্রশ্ন করছি না, মাহবুব আজিজের প্রশ্নগুলোর উত্তরই যদি দেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি ওনাকে বলতে, উনি তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাই দিতে চাচ্ছেন, এবং আল্লাহ ওনাকে এরকম একটা মানে জ্ঞান বুদ্ধি দিচ্ছেন যে বাংলাদেশের যদি উনি বলতে পারতেন যে জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যত অপরাধ এটা জামাত ইসলামী করছে, তাহলে ওনার হয়তো আত্মাটা একটু শান্তি পাইতো। আমার কাছে ওনার বক্তব্যের ধরন দেখে মনে হয়। দেখেন, আমি আমার ব্যক্তিগত বক্তব্য বলি নাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে এটিএম আজহারুল ইসলাম তিনি কি করেন নাই, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আওয়ামী লীগের আমলে যে 10,000 রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল, এর 80% হচ্ছে আওয়ামী লীগ, আর তারপরে হচ্ছে বিএনপি, তারপরে আসে। কিন্তু যদি যুক্ত করি, যেমন ডক্টর আব্দুল মান্নান মাহবুব আজিজ প্রশ্ন রেখেছে, 71 যদি জামায়াত ইসলামীর বিতর্কিত ভূমিকা না থেকে থাকে, তাহলে আত্মসমর্পণকারী সিভিল আর্ম ফোর্স কারা? এই যে আত্মসমর্পণ করেছে ওই যে রাজাকার, যারা আওয়ামী রাজাকার, বিএনপি রাজাকার, ওইটা আওয়ামী রাজাকার। এই আওয়ামী মুসলিম লীগ থেকে এরা হচ্ছে সবচেয়ে পাকিস্তানের ধামাকা। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার পেছনে কারা ছিল? এরাই হচ্ছে বুদ্ধিজীবী হত্যা করেছে। কিন্তু আপনাদের দলের তরফ থেকে কিছুদিন আগে বলা হয়েছে এর পেছনে ভারত ছিল। আমাকে একটু বলতে দিবেন না? দুইজনে মিলে এক, আমি প্রশ্ন করছি, আমাকে বলতে, প্রশ্ন পরে করেন, আগে ওনারগুলো উত্তর চাইছেন না, এটা দেওয়ার পরে আপনার প্রশ্ন লিখে রাখেন। এখানে চেতনার নামে মুক্তিযুদ্ধ আর চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ। এই দেশে যত শেখ মুজিবুর রহমান সহ যত প্রকার ভাঙা হয়েছে, এর সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের। কারণ এগুলো নিয়ে তারা চেতনা ব্যবসা করেছে, জনগণকে বিষিয়ে তুলেছে। এটার প্রয়োজন ছিল না। এভাবে পালিয়ে গেল কেন? তারা যদি এত ভালো মানুষ হয়, এ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তো সরকার কি নতুন পরিবর্তন হয়েছে? প্রায় 800 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গেছে, আর এই শেখ হাসিনার সরকার এই রেজিমেন্ট ধরে পালিয়ে গেল, এবং তাও ওই ভারতের, যারা বাংলাদেশের 3টা নির্বাচনকে বৈধতা দিয়েছে। এরপরে আপনি আসেন যে ভাই বললেন
যে 32 নম্বর জামাতের নেতৃত্বে ভাঙা হয়েছে না 32 নম্বর মানুষ ভেঙেছে? আপনি কিসের বেসিসে? জামাত মানুষ আপনি না। সাংবাদিকতায় পারেন? আপনি আপনি তাহলে প্লিজ বলছেন জামাত স্টপ, মানুষ প্লিজ না। স্টপ, ইউ প্লিজ শাট ডাউন। আমি আপনার সময় একটা কথাও বলি না, আপনি কথা বলবেন না, আপনার Shut down- আপনি পরে বলবেন shut অবশ্যই। down আবার। কেন? আমি আপনাকে তো আগেই বলছি যে আপনার সময় আমি বলবো না, আমাকে বলতে দেন। জি, আমরা এক এক করে শুরু না, করি। আমাকে বলতে দিতে হবে, কারণ আমরা 32 নম্বর ভাঙায় জামাত ইসলামের একজন মানুষকে আপনি সেখানে দেখবেন না। কারা নিয়ে গেছে, কারা ওই বুলডোজার হায়ার করেছে, তার নিউজও পত্রিকায় আসছে। কাজে এগুলো একজনেরটা আরেকজনের দায় চাপিয়ে দিয়ে আর এই রাজনীতি আপনারা করবেন না। আপনি সাংবাদিক, আপনার কাছ থেকে আমরা আপনি আমাকে সত্য, জাজ করলে আমি কথা সুন্দর- বলবো না। আমি কি আপনাকে একবারও বলেছি আপনি শিক্ষক, আপনি এটা please, কথা বলছেন, আপনি আমাকে আপনি ব্যক্তিগত আক্রমণ আমার সময় করছেন বলবেন না, আমার সময় না, বলবেন না। আমার আপনার সময় তো যত আপনি ইচ্ছা আমাকে আপনি ব্যক্তিগত বলুন। আক্রমণ করলে আমি আপনাকে আপনি থামাবো। আমার সময় বলবেন না, আমাকে না, টাইম ব্যক্তিগত দিতে আপনি নো আমি প্লিজ, আপনি সাংবাদিক। বলতে পারেন না, না, ইউ এটা ক্যান নট কেমন টেল কথা? মি। এটা আমি আপনার সময় বলি না। জি, আমরা যদি এরপরে কার সাথে পরস্পরের প্রতি আত্মসমর্পণ শ্রদ্ধা করেছে? রেখে কথা বলি। বাংলাদেশের পরস্পরের হারাচ্ছে। এই স্বাধীনতা যুদ্ধে কার কাছে আত্মসমর্পণ করেছে? ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের সে সময় কেউ ছিল না, এই ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। কাজে বাংলাদেশে এখন ইন্ডিয়ান রাজাকারের সংখ্যা অনেক বেশি, যার তার মানে কারণে আপনি বলছিলেন এত যে পড়ে। 71-এ যে এরপরে রাজাকার দেখেন, আত্মসমর্পণ ফোর্সে যা সিভিল আর্ম ফোর্স যারা ছিল তারা আসলে জামাত ইসলামের কেউ না। তাদের বেশিরভাগ মুসলিম লীগ থেকে আসা, আর মুসলিম লীগরাই হচ্ছে আওয়ামী লীগ থেকে তাদের জন্ম। এই আওয়ামী লীগ সেখান থেকে আসছে, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। তারা একটা মানে উল্টাই ফেলছে, নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, উনাদের কি কষ্ট হয় বাকশাল সম্পর্কে 2 লাইন বলতে, ব্যাংক লুটপাট সম্পর্কে 2 লাইন বলতে, এই 24-এর গণহত্যাকারীদের সম্পর্কে 2 লাইন বলতে কষ্ট হয়? অন্যদের সম্পর্কে 71-এ চলে যেতে পারেন, তাজা রক্তের কথা একটু আলোচনায় আনতে পারেন না, এত কষ্ট কিসের? এত কষ্ট কাজেই কিসের? এই মাহবুব আজিজ। কষ্টটা ওনাদের আছে। এরপরে উনি আমি শেষ আপনাকে করেছেন? জি, আমি আবার তার কাছে দেখেন, ফিরবো। জি, উনি ডক্টর আব্দুল মান্নান, আমি আবারও আপনার কাছে ফিরবো, আমাকে সময় তো equally ভাগ আমার করতে কথার হবে। ভিতরে আপনারা অনেক কথা বলেছেন। দেখেন, আমরা জি, আমি গণবিচ্ছিন্ন পরবর্তীতে হয় নাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো। নারীদের অধিকার দিয়েছি, যার কারণে জি, আমি ধাপে ধাপে ফিরি, ডক্টর আব্দুল মান্নান। জি। ডাকসু যতগুলো ছাত্র নির্বাচন হয়েছে, এই বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী তারাই আমাদের ছাত্র সংগঠনগুলোকে বিজয়ী করেছে। কাজেই এই রাজনীতির জনাব ধারাটা মাহবুব চেঞ্জ আজিজ। হয়ে আচ্ছা, গেছে। আমাকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। আমার পেশা দিয়ে আমি একজন সাংবাদিক, আমি একবারও কিন্তু বলি নাই যে উনি শিক্ষক হয়ে কিভাবে উনি খুনিদের বলছি আপনি না, সত্য বলবেন। আপনি শিক্ষক হিসেবে কি করে আপনি বলেন? আওয়ামী লীগের কোনো ভাই, পদে থেকে আসছেন আমি নাকি? কিসের আপনি আপনি কি কি আওয়ামী লীগের কোনো আরে পদে আমি আছেন এখানে আপনার? আওয়ামী লীগের কথা বলেন, বলছি সেটা কেন? থাকলে এটা আপনি open আপনি করেন, তো সমস্যা কথাই নেই, আপনি সেটা আপনি তো বলবেন। পয়েন্টেই যেতে আপনি পারতেছেন আপনার না। সাংবাদিকতা ভাই, বলছেন, আমার আপনি তো কথাটা এখানে শোনেন। আসছেন। আপনি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের পরিচয় আপনি আসেন নাই। মুক্তিযুদ্ধের আপনি আওয়ামী লীগের পরিচয় দেন, এই যে কি এখন পোস্ট কি আছে হচ্ছে, আপনার? এটা এই বলেন। হচ্ছে জামায়াত ইসলামী, কেন আপনি এই হচ্ছে জামায়াত এই ইসলামী। উনি এই নাকি জামায়াত আমাকে কথা ইসলামী। বলতে দিবেন? এই যে মুনাফেকি, কথায় জোরে আমার সাথে উনি পারবেন না, বললেন কে তো। বলছে? আপনার সাথে আপনি 100 বার চলেন, ডিবেট করতে রাজি আছি। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করব না তো রক কাটার রাজনীতি করব? কোথাও আমরা কি চ্যালেঞ্জ দিয়েছি আমরা। মুনাফেকির রাজনীতি করব? আপনাকে আমরা কি যেটা নারী বলতে সংস্কারের বলেছি। কথা বলবো যে নারীর কাজ হলো সন্তানকে দুগ্ধ দান করা, এই কথা বলবো? নারীকে মানুষ হিসেবে দেখবো আমরা। এই নারী হচ্ছে যোদ্ধা, নারী হচ্ছে বীর, নারী হচ্ছে নেতা। এই কথা বললে যদি আওয়ামী লীগ হয়ে যায় আমি আওয়ামী লীগ, এই কথা হলে যদি আমি বিএনপি হয়ে যাই আমি বিএনপি। আমার কথা হচ্ছে নারীকে মানুষ হিসেবে দেখতে হবে, তারা নারীকে মানুষ হিসেবে দেখে না। যখন ভোটের প্রয়োজন হয় তখন তারা ভোটের জন্য সেখানে যায়, আর অন্য সময় বলে 5 ঘন্টা কর্মঘণ্টা করা হবে, কারণ অন্য সময় নারীকে পরিবারের কাজ করতে হবে। পরিবারে শুধু নারী কাজ করবে কেন? পুরুষ কাজ করবে না? আর সবচেয়ে বড় হাস্যকর কথা, ইন্ডিয়ার সাথে আত্মসমর্পণ করে এরা আবার বাংলাদেশের রাজনীতি করে। তারা মুক্তিযুদ্ধকেই তো স্বীকার করে না। তারা বলতেছে যে ইন্ডিয়ার সাথে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। এইটা হচ্ছে তাদের এই বাংলাদেশ না, অন্তর্বর্তীকালীন পাকিস্তান। সরকারের যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আত্মসমর্পণ করেছিল, এবং এই বাংলাদেশ শব্দটির সাথেই তো তারা আসলে বিশ্বাস করে না। তারা বাংলা স্থান বানাতে চায়, তারা পাকিস্তানের দিকে মুখ করে থাকে, কিন্তু তারা মাহবুব হচ্ছে আজিজ, ধর্মকেন্দ্রিক ডক্টর রাজনীতি করে। যে বিষয়টি আপনি ইঙ্গিত দেখেন করেছে যে আপনারা ধর্ম 71-এ ফিরে নিরপেক্ষতা, যাচ্ছেন, এই 71-এর ধর্ম বাইরে নিরপেক্ষতা ও প্রশ্ন তুলছেন, সমাজতন্ত্র কিন্তু তারা 24-এর কেন বাদ গণহত্যার দিত? বিষয়ে কেন কথা বলছেন না? কোনটা? 24-এর গণহত্যার বিষয়ে কেন কথা বলছেন না? আমি তো এবং শুরুই বাকশাল নিয়ে করলাম, কেন কথা আমি বলেন না? তো কেন শুরুই ফ্যাসিবাদ নিয়ে করলাম কথা বলেন না? 24-এর গণ অভ্যুত্থান দিয়ে।
24-এর গণঅভ্যুত্থানে 1500 মানুষের মৃত্যুর জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের 1500 মানুষের মৃত্যুর জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু যারা 30 লক্ষ মানুষের মৃত্যু পাকিস্তান যে করেছে তার প্রধান সহযোগী হিসেবে আত্মসমর্পণে সই করেছে সিভিল আর্ম ফোর্সেস তিনি তো অস্বীকার করছেন যে সেই রাজাকার আওয়ামী লীগের ছিল, মুসলিম লীগের ছিল। আওয়ামী লীগের সত্য হয়ে গেল। 10,000 তারা তো বলতেছে যে মুক্তিযুদ্ধই হয় নাই, এটা পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে। তারা তো বলতেছে যে মুক্তিযুদ্ধের কি দল মুসলিম লীগ। আপনারা কি ইতিহাস বিকৃতির অপচেষ্টা করছেন? আপনি শেষ করতে দেন, মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি শেষ করতে দেন। মুক্তিযুদ্ধ হয়েছে করে নাই, আওয়ামী লীগ করে জামাত ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। গোলাম আজম আমাদের জাতির পিতা, এই কথা ওনারা বলবেন। শোনেন কি বলবেন? গোলাম আজম হচ্ছে জাতির পিতা, তার নেতৃত্বে জামাতে ইসলামের নেতৃত্বে ছাত্র শিবিরের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেইখানে পাকিস্তানিরা ফুল নিতে এসেছিল। পাকিস্তানিরা ফুল নিয়ে এসেছিল, বাংলাদেশে কাউকে মারেনি, গলাবাজির কাউরে মারেনি। তরুণ সমাজ গলাবাজির রাজনীতি পছন্দ করে না, তারা গুপ্ত রাজনীতি পছন্দ করে, হেলমেট পরে রাজনীতি পছন্দ করে, তারা ছাত্র লীগের ভিতরে ঢুকে থেকে রাজনীতি পছন্দ করে। ওনাকে বলতে দেন। এই তো তরুণ সমাজের এই হচ্ছে রাজনীতি। শোনেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এবং মুক্তিযুদ্ধ যারা করেছেন আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধ, ওরা যে ইন্ডিয়ায় ফুর্তি করেছে, ওরা ইন্ডিয়া ফুর্তি করেছে, ঠিক আছে? এই দেশের সাধারণ মানুষ, এই দেশের বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেছে, ঠিক আছে? আপনি আচ্ছা, কিন্তু ডক্টর আব্দুল মান্নান, জামায়াতে ইসলামী কি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে কিনা? আমি এই প্রশ্নের বিস্তারিত উত্তর নেব। আপনার কাছে যদি উনি এভাবে বলতে থাকেন, বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধের 54 বছর পর মীমাংসিত বিষয় নিয়েও কেন বিতর্ক? দেখেন, যখন সামনে এগিয়ে যাওয়ার টাইম, সেই সময় কারা বারবার পিছনে ফিরে যায়, যাদের পিছনের ইতিহাসটা খুবই খারাপ, তারাই পিছনে ফিরে যেতে চায়, সামনে এগিয়ে যেতে চায় না। যাদের লুটপাট, চাঁদাবাজি, তারপরে আপনার দুর্নীতি এবং খুন, ধর্ষণ, এগুলো ছাড়া আর কোনো ইতিহাস নেই, তারা ওই পিছনের দিক দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করতে চায়, ইতিহাস পরিবর্তন করতে চায়। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা আগামী দিনে একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই। যার কারণে জামাত ইসলামীর আমির একবারেই তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর গতকালকে ইফতার মাহফিলে আসার পরে তিনি বলেছেন যে আমরা সংসদে গঠনমূলক আমরা সমালোচনা এবং ভূমিকা পালন করব। যদি সেটা না হয় তাহলে আমরা রাজপথেও সেটা বিরোধী দলের ভূমিকা। এবং তিনি বলেছেন যে গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চায় না, যে তথাকথিত বিরোধী দল হিসেবে গেলাম, আসলাম, সুবিধা নিলাম, আর সংসদকে প্রাণবন্ত করলাম না। কথায় কথায় আমরা মানে একবারে বেতনাদি শুধু গ্রহণ করলাম, আর যেদিন মেয়াদ চলে যায় তার আগে যে হাজিরা দিয়ে আবার ওয়াকআউট করে বের হয়ে আসলাম, এই তথাকথিত মানে বিরোধী দলীয় ভূমিকা পালন করতে চান না। অর্থাৎ এদেশের নাগরিককে আমরা এটাও বলছি যে আমরা শ্যাডো গভর্নমেন্টের মতো করে আমরা মন্ত্রী পরিষদ গঠন করে আমরা এদেশের মানুষকে বোঝাতে চাই যে বিরোধী দলের ভূমিকাটা গণতন্ত্রে কিভাবে হওয়া উচিত, সেটাই আমরা সামনে আনতে চাই। এইগুলো যারা সহ্য করতে পারছে না, যারা পালিয়ে গেছে যে শক্তি, সেই শক্তির অ্যাবসেন্সে যাদের কষ্ট হয়, যাদের অন্তরের ভিতরে মানে আগুন জ্বলে, যাদের অন্তরে রক্তক্ষরণ হয়, তারা এগুলোকে সহ্য করতে পারছে না। যে কি ব্যাপার, জামাত ইসলামী একটা আদর্শ দিয়ে এত মানুষের মন জয় করে নারীদের ভোট নিয়ে আজকে উনি বলছেন যে নারীদেরকে 43% নারী নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামীতে রয়েছে। কাজে নারীদের উন্নয়ন অগ্রগতিতে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। নারীর মেধার ভিত্তিতে তার যে জায়গায় যাওয়ার সেখানে যাওয়ার জন্য নারীর শিক্ষা, নারীর ব্যবসা, নারীর সমস্ত প্রকার কাজে মানে জামাত ইসলামী কাজ করছে। এরপরে আমি জামাত ইসলামীকে সমর্থন করে যে একটা নারী সব সেক্টরে কাজ করতে পারে, অফকোর্স করতে পারে। সাংস্কৃতিক অঙ্গনের বিষয়ে জামাতের নারীরাও তো সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছে। কাজেই নারীর সেই সুযোগ রয়েছে। জামাতের নারীরা টকশোতে আসছে না, মানববন্ধন করছে না, মিছিল করছে না, জামাতের আভ্যন্তরীণ জায়গায় তো নারী সদস্য এমন কেউ কি আছে যিনি আসলে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে, তিনি নায়িকা কিংবা গায়িকা? হ্যাঁ, নায়িকা গায়িকা নিয়ে আমাদের যে স্ট্রেংথ, যে অবস্থান আছে, এই জায়গাটা তো আমরা সমর্থন করি না।
যে জায়গাটায় তার মানে পর্দাহীনতা আছে অথবা তার উলঙ্গপনা আছে, অশ্লীলতা আছে, বিহায়াপনা আছে, এই জাতীয় জায়গাগুলো আমরা পছন্দ করি না, যার কারণে এগুলোকে আমরা প্রমোট করি না। কিন্তু তার শালীনতা, তার ভদ্রতা, তার নম্রতা, তার সভ্যতা, তার ভব্যতা সবকিছু ঠিক রেখে যে কোনো কিছুইকে সে তো করতে নারীদের পারে। জন্য আপনাদের বাধ্যতামূলক আপনারা চিন্তা করছেন যে যে নারী সদস্য জামায়াতে ইসলামীতে আছে তাদের পর্দা না, আমরা মানতে হবে। বিষয়টি আমরা কেমন? সেটাও বলছি না। আমরা বিহায়াপনা অশ্লীলতাকে আমরা আশ্রয় দিচ্ছি। বেহায়াপনা, অশ্লীলতা বিহায়াপনা কি বলতে অশ্লীলতা আপনি তো সুন্দর করে আছেন, এখানে তো বিহায়াপনা নেই। কিন্তু আমাদের দেশের যে সমস্ত ফিল্ম হয় অনেক জায়গায়, সেখানে একবারে শর্টেজ অফ ড্রেস, যে মানে শর্ট ড্রেস দিয়ে যে সমস্ত মানে ফিল্ম করা হয়, এগুলোকে আমরা প্রমোট করি না। তার অর্থ এই না যে আমরা কালচার পছন্দ করি না। অবশ্যই আমাদের অন্য গান আছে, আমাদের ধর্মের কোনো কবিতা নারী আছে, সদস্য আমাদের কি জামায়াতে আমাদের অন্তর্ভুক্ত গান হওয়ার আছে, সুযোগ আছে আমাদের কিনা? আমরা তো দেখলাম যে জামায়াতে এবার একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, কৃষ্ণনন্দী। হ্যাঁ, কৃষ্ণনন্দীকেও আমরা মনোনয়ন দিয়েছি। তার মানে এই দেশের সমস্ত জনগোষ্ঠীকে নিয়েই আমরা এই বাংলাদেশ ধন্যবাদ জানাচ্ছি নির্মাণ ডক্টর করতে আব্দুল চাই। মান্নান। মাহবুব আজিজ, দেখুন, বেহায়াপনা, অশ্লীলতা এই শব্দের মাধ্যমেই তাদের রুচিবোধ এবং উদ্দেশ্য বোঝা যায়। মানুষকে আপনি বিবেচনা করবেন কে বেহায়া, কে বেহায়াপনা, এর থার্মোমিটার কি, এর তাপমাত্রা কি, এর মানদণ্ড কি, এবং নারীকেই আপনি সেইভাবে বিচার করবেন, নারীকে একটা পণ্য, দ্রব্য, এই হচ্ছে তাদের মানসিকতা। এবং ওই জায়গা থেকেই তারা কিন্তু এই যে বলছে না 43% নারী নেতৃত্ব, একজনকেও মনোনয়ন দিতে দেয়নি। এবং এই যে এতগুলো আপনি দেখলেন এখন 300 আসনের মধ্যে আপনি যে এনসিপি যখন, এরা তো গুপ্ত ছিল, অনেকেই গুপ্ত ছিল, একসময় শিবির করত, কিন্তু শিবির পরিচয়ে তারা যদি এই আন্দোলনে যুক্ত হতো, এই আন্দোলনে সফল হতো না, কারণ শিবির সম্পর্কে মানুষের একটা পরিষ্কার ধারণা আছে, রক্কাটার রাজনীতি করে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু শিবিরটা পরিচয় বাদ দিয়ে তাদের যে গুপ্ত হয়ে সে অংশগ্রহণ করেছে মূল 30 সেকেন্ডে শেষ করতে এবং হবে, তারপরে মাহবুব আজিজ। আপনি দেখুন যখন এনসিপি থেকে এই পর্যন্ত 40 জন মূল নেতৃত্ব বেরিয়ে গেছে এবং তাদের অধিকাংশ নারী, তারা কিন্তু এই অপমান, আপনি যে কোনো একটা নারীর জন্য এটা অত্যন্ত অপমান যখন তারা বলবে বেহায়াপনা। একজন পুরুষকে তো বলা হয় না বেহায়াপনা, তার বেহায়াপনা শব্দটা কি শুধু নারীর জন্যই প্রযোজ্য? এটা কি ধরনের কথা? অর্থাৎ নারীকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করে ফেলছেন। এক লাইনে মন্তব্য নিতে চাই ডক্টর আব্দুল মান্নান। দেখেন, নারীকে যারা পণ্য বানায় তারাই ওই চিন্তাটা করে। আমরা নারীকে অসংখ্য পণ্য ধন্যবাদ জানাচ্ছি বানাই না, দুজনকেই। আমরা আমরা আমাদের মর্যাদার আসনে আয়োজনের দিই। একেবারেই নারী আমার শেষ মা, পর্যায়ে নারী দর্শক আমার বোন, এখানেই নারী শেষ আমার করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।